আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হলো ম্যাক্রোসাইটিক অ্যান্ড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এটা আপনার রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেন, দেখবেন ফ্রিকুয়েন্টলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া থেকে আর থ্যালাসেমিয়া, এই কয়েকটা কোয়েশ্চেন থেকে, অ্যানিমিয়া সেগমেন্ট থেকে ফ্রিকুয়েন্টলি বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন দেওয়া হয়। সো খুবই গুরুত্বের সাথে এটা পড়তে হবে রিটেনের জন্য। আবার যদি আসি ভাইভাতেও আপনাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এবং এই যে ম্যাক্রোসাইটিক অ্যান্ড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এগুলো থেকে স্যাররা খুব ফ্রিকুয়েন্টলি আপনাকে ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। কেন জিজ্ঞেস করে? কারণ স্যাররা তাদের প্র্যাকটিসে, ক্লিনিক্যাল প্র্যাকটিসে যখন পেশেন্ট দেখে, ফ্রিকুয়েন্টলি এই কেসগুলো স্যাররা পেয়ে থাকেন। তার মানে দেখেন, আজকের লেকচার টপিক্সটা আপনার রিটেন ফাইনাল প্রফের জন্য ইম্পর্টেন্ট, আপনার ফাইনাল প্রফের ভাইবার জন্য ইম্পর্টেন্ট, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা নিজের ক্লিনিক্যাল লাইফের জন্য, অর্থাৎ যখন আপনি আপনার চেম্বারে পেশেন্ট ডিল করবেন অথবা যখন ইনডোর পেশেন্ট ম্যানেজমেন্ট করবেন এফসিপিএস ট্রেনিংয়ের সময়, সব ক্ষেত্রে আপনি এই কেসটা পাবেন। সো এখানের মধ্যে আমাদের কোনো ঘাটতি রেখে সামনে প্রসিড করা ঠিক হবে না। সো খুবই গুরুত্বের সাথে পুরো লেকচারটা করার চেষ্টা করবেন। আপনারা যেটা করবেন, আমি আলহামদুলিল্লাহ অ্যাটেস্টেজ ক্লাসটা নিচ্ছি, কিন্তু আপনারা 20 মিনিটস ক্লাস করার পরে 5 মিনিটস ব্রেক নেবেন, আবার 20 মিনিটস ক্লাস করবেন, আবার 5 মিনিটস ব্রেক নেবেন। এইভাবে আপনারা ব্রেক দিয়ে দিয়ে ক্লাসটা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের যে বোরিংনেস ব্যাপারটা সেটা কাজ করবে না। তো চলুন শুরু করি। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা ওয়ারব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, প্রথমেই যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসলো, আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম যে বাবা আপনার কী অসুবিধা? তো পেশেন্ট আমাকে বলল যে স্যার আমার খুব বেশি দুর্বল লাগে, আমি আগের মতো কাজের শক্তি পাই না, খানিকটা হাঁটলেই স্যার আমার একটু শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস নিতে মনে হয় দম ফুরিয়ে আসছে, এরকম, এবং খুব ক্লান্তি অবসাদ লাগে, বুক ধড়ফড় করে। তাহলে দেখেন, এতক্ষণ যে সিমটমগুলো বললাম, এই সব সিমটম আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রেও বলেছি, এই সব সিমটম আমরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও আপনাদেরকে বলেছি। দ্যাট মিনস এই যে কমন যে জেনারেল কিছু সিমটম, যেগুলো কিনা যেই ধরনের অ্যানিমিয়াই হোক, সব ধরনের অ্যানিমিয়াতে এই কমন ক্লিনিক্যাল সিনারিওটা আমরা পাবো। সো এই কমপ্লেনগুলো পেশেন্ট আমাকে করার সাথে সাথে আমি বুঝে গেছি যে পেশেন্টের আন্ডারলাইং কোনো অ্যানিমিয়া থাকতে পারে। আমি এরপরে পেশেন্টের যেটা কনজাংটিভা চেক করলাম, কনজাংটিভা চেক করে আমি দেখলাম যে হ্যাঁ, পেশেন্টের আসলেই কী আছে, মডারেট লেভেলের অ্যানিমিয়া আমি দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমি কী করলাম, যে পেশেন্টের হিস্ট্রি নিতে শুরু করলাম, পেশেন্টের আর কি কমপ্লেইন আছে, তাই না, পেশেন্টের আর কি কমপ্লেইন আছে। তখন পেশেন্ট আমাকে বলল যে স্যার আমার এই খাবার খেতে ঝাল লাগে, মুখে ঘা, কয়দিন পর পরই মুখে চামড়া উঠে যায়। তখন আমি হা করে দেখলাম যে তার জিহ্বায় একদম গ্লসাইটিস হয়ে আছে, এবং জিহ্বাটা কি হয়ে আছে, একদম যে বিফি টাং, অর্থাৎ লালচে হয়ে আছে। একটু পর আমি ছবি দেখাবো। আমি জাস্ট প্রথমে একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে শুরু করছি, পরে আমরা ইন ডিটেলস আপনাদেরকে প্রত্যেকটা ডায়াগ্রাম দেখাবো। ওকে, তাহলে আমরা তার পেশেন্টের নিউ কমপ্লেন কী বললো, যে তার একটা জিহ্বায় ঘা আছে, ওকে, ঝাল খেতে পারে না। ওকে ফাইন, আর কি কমপ্লেন আপনার বাবা? পেশেন্ট আমাকে বললো যে স্যার আমার এই যে মুখের কোনাগুলো, এগুলো ঘা হয়ে যায়, অ্যাঙ্গুলার স্টোম্যাটাইটিস আছে। ওকে ফাইন, আর কি অসুবিধা? পেশেন্ট আমাকে বললো যে স্যার আমার হাতে পায়ে, হাতে পায়ের এই যে যে ডিস্টাল পোর্শনগুলো, এগুলো খুব জ্বালাপোড়া করে, সবসময় জ্বালাপোড়া করে, এবং কী করলে আরাম লাগে, যে স্যার বরফ পানিতে হাতটা ডুবিয়ে রাখলে একটু আরাম লাগে, শান্তি লাগে। আচ্ছা, দ্যাট মিনস পেশেন্টের একটা নিউরোপ্যাথি আমাকে কমপ্লেন করছে। ক্লিয়ার? ওকে, সো এরকম একটা কমপ্লেন যখন করলো যে পেশেন্টের অ্যানিমিয়ার ফিচার্স আছে এবং ক্লিনিক্যালি অ্যানিমিক পেশেন্ট, সাথে গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোম্যাটাইটিস, সাথে পেশেন্টের কমপ্লেন হচ্ছে নিউরোপ্যাথি। ওকে, আচ্ছা, এবং আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম আপনার কি ডায়াবেটিস আছে? না স্যার, ডায়াবেটিস আছে বলে তো এখন পর্যন্ত কিছু জানি না। সো ডায়াবেটিক নিউরোপ্যাথির একটা পসিবিলিটি ছিল, সেটা আমরা এক্সক্লুড করলাম। সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমার পেশেন্টের যে প্রভিশনাল ক্লিনিক্যাল ডায়াগনোসিস হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন B12 অ্যান্ড ফোলেট ডেফিসিয়েন্সি। সো এই থেকেই আমাদের নেক্সট ক্লাসের পরবর্তী অংশটা আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী ধরনের ক্লিনিক্যাল ফিচার্স, কী ধরনের ক্লিনিক্যাল সেটিং আপনাকে দেওয়া হবে। তো আসেন, আমরা পেশেন্টকে একটা ইনভেস্টিগেশন করতে দিলাম, যেটা কমনলি আমরা সবাইকে করতে দিই, সেটা হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। এবং কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা যখন পেশেন্টকে করতে দিলাম, সাথে আমরা পেশেন্টকে আরেকটা টেস্ট করতে দিলাম, যে রেটিকুলোসাইট কাউন্ট। ওকে, তাহলে সিবিসি এবং রেটিকুলোসাইট কাউন্ট। এবং হ্যাঁ, আমি ক্লিনিক্যালি দেখেছি পেশেন্টের অ্যানিমিয়া আছে, এবং সিবিসিতেও দেখলাম যে পেশেন্টের হিমোগ্লোবিন পার্সেন্টেজ 10 গ্রাম পার ডেসিলিটার, এবং সিবিসিতে এমসিবির দিকে আমি তাকালাম, কারণ আমি তো
সাসপেক্ট করেই টেস্টটা দিলাম যে তার একটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে বা ম্যাক্রোসাইটিক। সো সে জায়গা থেকে আমরা দেখলাম যে পেশেন্টের এমসিভি হচ্ছে 115 ফেমটোলিটার। ওকে, মোটামুটি আমি সব কিছু ক্লিয়ার। এবং এখন আমি রেটিকুলোসাইটের দিকে তাকালাম। তাহলে দেখেন, কোনো পেশেন্টের অ্যানিমিয়া পেলেই আমার এর পরে যেটার দিকে তাকাতে হবে সেটা হলো যে পেশেন্টের রেটিকুলোসাইটটা কেমন। কিন্তু দেখেন, আমরা কিন্তু আসলে সচরাচর রেটিকুলোসাইট কাউন্টটা ইনভেস্টিগেশনে দেই না, এটা একটা আমাদের যে ল্যাকিংস। ওকে, রেটিকুলোসাইটের দিকে কেন তাকাতে হবে? দেখেন, এই ডায়াগ্রামটার দিকে যদি আপনারা তাকান তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে যে কোনো পেশেন্টকে আমি যখন সিবিসি টেস্ট করতে দিলাম, সো সিবিসিতে আমি প্রথমে হিমোগ্লোবিনের দিকে তাকালাম, আমি দেখলাম যে হিমোগ্লোবিনটা কম। আমি বললাম যে হিমোগ্লোবিন কত এখানে? 10। ওকে, সো হিমোগ্লোবিন যখন আমি দেখলাম যে পেশেন্টের অ্যানিমিয়া আছে, ওকে, অ্যানিমিয়া দেখার পরে আমি নেক্সট কোন পয়েন্টের দিকে তাকাবো, সেটা হলো যে পেশেন্টের তার যে সিবিসিতে আরবিসি কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট এগুলোর কী অবস্থা। দেখেন, যদি দেখি যে পেশেন্টের শুধুমাত্র হিমোগ্লোবিন কম এবং সাথে আরবিসি কাউন্ট কম, কিন্তু তার ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল, তারপরে তার প্লেটলেট কাউন্ট নর্মাল, অর্থাৎ অন্য যে দুটো ব্লাড কর্পাসেলস তাদের মধ্যে কোনো প্রবলেম নাই, তাহলে আমি এই পাথওয়েতে আসব। দেখেন, তাহলে কি বললো যে অ্যাবনর্মালিটিস রেস্ট্রিক্টেড টু রেড সেল, অর্থাৎ শুধুমাত্র আরবিসিতে ঘাপলা, আরবিসি কাউন্ট কম, হিমোগ্লোবিন কম, ঠিক আছে, কিন্তু ডাব্লিউবিসি প্লেটলেট নর্মাল, তাহলে আমি এই পাথওয়েতে আসবো। ওকে, আর যদি দেখি যে পেশেন্টের অ্যানিমিয়া তো আছে, আমি ক্লিনিক্যালি এটা বুঝলাম, কিন্তু আমি যখন সিবিসি দেখলাম, আমি দেখলাম যে তার শুধু আরবিসিই কম না, হিমোগ্লোবিনই কম না, সাথে তার ডাব্লিউবিসি অথবা প্লেটলেট অথবা তিনটাই কম, তখন আমার মানে সাসপিশন চলে যাবে এই পাথওয়েতে। অর্থাৎ যে পেশেন্টের যদি বাইসাইটোপেনিয়া, অর্থাৎ অ্যাট এ টাইম যদি দুই বা মানে ততোধিক সেল লিনিয়ে যে প্রবলেম থাকে, তখন আমরা এটাকে বাইসাইটোপেনিয়া বলি, ঠিক আছে, এবং আপনারা পাবেন এটা বাইসাইটোপেনিয়া ক্লিনিক্যালি পাওয়া যায়। সো যদি যে মাল্টিপল ব্লাড কর্পাসেলসের মধ্যে যদি মানে ডিফেক্ট থাকে, সাইটোপেনিয়া থাকে, তখন আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টের বোন ম্যারোতে কোনো প্রবলেম আছে, এই কারণে তার প্রোডাকশন কম হচ্ছে, ঠিক আছে। ওকে, সো বোন ম্যারোতে যদি প্রবলেম থাকে তখন আমাদের নেক্সট প্ল্যান হবে যে বোন ম্যারো এক্সামিনেশন। সো বোন ম্যারো এক্সামিনেশন করলে আমরা এই ক্ষেত্রে কী কী পেতে পারি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তাই না, পেশেন্টের মায়োলোডিসপ্লাসিয়া এগুলো পেতে পারি, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি পেতে পারি। তাহলে দেখেন, মাল্টিপল অর্থাৎ আরবিসি এবং আরবিসির সাথে ডাব্লিউবিসি অথবা প্লেটলেট অথবা তিনজনেরই যদি প্রবলেম থাকে, আমি বোন ম্যারোতে প্যাথোলজি খোঁজার চেষ্টা করব। এবং বোন ম্যারোতে আমি কী কী পাবো? 1 নম্বরে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, 2 নম্বরে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, 3 নম্বরে মায়োলোডিসপ্লাসিয়া, 4 নম্বরে হচ্ছে যে তার কোনো হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি আছে কিনা, ঠিক আছে, এগুলো একটু খোঁজার চেষ্টা করা। ওকে, আর যদি দেখি না শুধুমাত্র তার আরবিসি কম এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কম, তাহলে আমি যেটা করব, আমি কিসের দিকে তাকাবো? রেটিকুলোসাইট। দেখেন, এই যে বললাম, এই কারণে আমরা সিভিসি সাথে রেটিকুলোসাইট কাউন্ট দেখতে দিয়েছি। সো রেটিকুলোসাইটের দিকে আমি তাকাবো। যদি দেখি যে পেশেন্টের রেটিকুলোসাইট কাউন্ট বাড়তি, আমি এটা আইডিয়া পড়ানোর সময় আপনাদেরকে বলেছি, আরবিসির যে নর্মাল মরফোলজিগুলো পড়াচ্ছিলাম, যে রেটিকুলোসাইট কারো বাড়তি মানে হচ্ছে বডিতে দুটো ঘটনা এই মুহূর্তে ঘটছে। নাম্বার 1, তার ব্লিডিং হচ্ছে, বডি থেকে কোনো ব্লাড লস হচ্ছে, হয়তো সেটা ভিজিবল ব্লিডিং অথবা ইনভিজিবল ব্লিডিং, কিন্তু ব্লিডিং হচ্ছে, অ্যাকিউট ব্লাড লস, ঠিক আছে। ওকে, অথবা পেশেন্টের বডিতে কোনো হিমোলাইসিস হচ্ছে, তাহলে আর রেটিকুলোসাইট কাউন্ট বাড়া মানে কি? হয়তো ব্লিডিং হচ্ছে, অ্যাকিউট ব্লিডিং, অথবা হিমোলাইসিস হচ্ছে বডিতে, ঠিক আছে। সো রেটিকুলোসাইট কাউন্ট বাড়লে আমি এই দুটো জিনিস চিন্তা করবো, যে তার কোনো ব্লাড লস হচ্ছে কিনা অথবা তার কোনো হেমোলাইটিক অ্যানিমিয়া আছে কিনা। এরপর হেমোলাইটিক অ্যানিমিয়া আমরা পরের ক্লাসে পড়াবো, সেটা সেই লেকচারে আমরা আলোচনা করব। আর যদি দেখি না পেশেন্টের রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল, অর্থাৎ নর্মাল বলতে দেখেন, যখনই কারো অ্যানিমিয়া থাকে তার বোন ম্যারোর চেষ্টা করে কি আরবিসি প্রোডাকশন বাড়ানোর, অর্থাৎ বোন ম্যারো আরবিসি প্রোডাকশন বাড়াতে গেলে রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে, তবে রেটিকুলোসাইট কাউন্ট যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে নাই, সেটাকেই এখানে বলছে যে নট রেইজড। কথা বুঝতে পারছি? অর্থাৎ মনে করেন আপনার এখন 20 টাকা প্রয়োজন, কিন্তু আপনার এখন ইনকাম হচ্ছে 5 টাকা, আপনি অনেক পরিশ্রম করে আরও 2-3 ঘন্টা ওভারটাইম করে আপনি 10 টাকা এখন ইনকাম করছেন। তাহলে দেখেন, আপনার ইনকাম কিন্তু 5 টাকা থেকে 10 টাকা হয়েছে, কিন্তু আপনার ইনকাম বাড়ার দরকার কত? 20 টাকা, কিন্তু আপনার সেটা হচ্ছে না। সো রেটিকুলোসাইট কাউন্ট সব ক্ষেত্রেই মোটামুটি বাড়ে, তবে যতটুকু বাড়ার দরকার ততটুকু বাড়ছে কিনা এটাকে আমরা বলি রেটিকুলোসাইট প্রোডাকশন ইন্ডেক্স, তাই না? এটা আমরা প্রথম লেকচারে বলেছি। তো যাই হোক, যদি দেখি যে না রেটিকুলোসাইট কাউন্ট বাড়ে নাই, সহজভাবে যদি মনে করি রেটিকুলোসাইট কাউন্ট বাড়ে নাই, তাহলে আমি এবার তাকাবো রেড সেল
ইন্ডিসিসের দিকে। এক্স্যাক্টলি দেখেন, রেড সেল ইন্ডিসিসের দিকে যদি আমি তাকাই তখন আমি দেখব এমসিভি, মেইনলি আমরা এমসিভিটা দেখি। যদি দেখি যে এমসিভি লেস দেন 85 ফেমটোলিটার, তাহলে এটা হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। যদি দেখি এমসিভিটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে, তাহলে নর্মোসাইটিক অ্যানিমিয়া। আর যদি দেখি এমসিভিটা 100-এর উপরে চলে গেছে, তাহলে হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখলাম যে আমাদের এমসিভি মোর কত, 115 আমরা বলেছি আপনাদেরকে। দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তার মানে দেখেন, আমরা সবগুলো লাইন শেষ করে আমাদের পেশেন্টের ক্ষেত্রে আমরা কোথায় পৌঁছালাম, যে আমাদের পেশেন্টের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তাহলে এই চারটাকে আমি যদি আপনাদেরকে একটু সামারি করি, যে কোনো পেশেন্ট আসলে প্রথমে আমি সিবিসি এবং রেটিকুলোসাইট কাউন্ট করতে দিলাম। সিবিসিতে আমি দেখলাম যে পেশেন্টের আরবিসি কাউন্ট শুধু কম, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম, প্লেটলেট এবং ডাব্লিউবিসি নর্মাল। তাহলে বাম সাইডের লাইনটা প্রথমে বাদ, আমি শুধু ডাইন সাইডে আছি। কেমন? ওকে। তারপর আমি কি দেখব? তারপর আমি রেটিকুলোসাইট কাউন্ট দেখব। যদি দেখি রেটিকুলোসাইট কাউন্ট বাড়তি, তাহলে আমি কি চিন্তা করব? আইদার অ্যাকিউট ব্লাড লস অথবা হিমোলাইসিস। যদি দেখি রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল অথবা কম, অ্যাকচুয়ালি বললে যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে নাই, তাহলে আমি কি দেখব এখন? রেড সেল ইন্ডিসিস। রেড সেল ইন্ডিসিসের মধ্যে মেইনলি কোনটা দেখব? এমসিভি। যদি দেখি এমসিভিটা 100-র উপরে, 100 ফেমটোলিটারের উপরে, তাহলে আমার চিন্তা হবে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ক্লিয়ার? ওকে। সো এখন আসি যে এই যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে যখন আমি পৌঁছালাম, এবার ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াটাকে আমি কিভাবে অ্যাপ্রোচ করব? এতটুকু ক্লিয়ার কিনা বলেন? ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ।